Hola Madridistas. Welcome to another episode of Football News from Topo. তো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদে যে এখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলতেছে। আর এই গৃহযুদ্ধের মূল হোতা কারা? ভিনিসিয়াস এবং সাবি আলোনসো। আর এই বিষয়টা একদম আগুন একদম ঘেটার মতো অবস্থা হয়েছে তখন অস্ট্রেলিয়ার এখনো ম্যাচের পরে যে রিয়াল মাদ্রিদ টিম নাম্বার তো একদম সুন্দর সুন্দর নাম্বার অ্যাচিভ করতেছে, কিন্তু ওদের পারফরমেন্স দিন দিন একদম তলানিতে যে ঠেকতেছে, জাস্ট লাইক প্রিভিয়াস সিজন। আর সবচেয়ে বড় কনসার্ন বিষয়টা হচ্ছে যে ভিনিসিয়াস এবং জাভি আলোনসোর দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের শুধু এখন শুধু জাভি আলোনসো আর ভিনিসিয়াসের মধ্যে সীমাবদ্ধ নয়, আর এটা পুরো ড্রেসিং রুমকে দুই ভাগে বিভক্ত করে ফেলতেছে। এই ঘটনার শুরুটা হয়েছে এল ক্লাসিকো থেকে, যখন জাভি আলোনসো 70 মিনিটে ভিনিসিয়াসকে সাব করে আর ভিনিসিয়াস ওই ধরনের রিয়াকশন দেখায় সাব দেওয়ার পরে। সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। তখন থেকে ভিনিসিয়াসের ক্যাম্প বা ভিনিসিয়াস জাভি আলোনসোর প্রতি সন্তুষ্ট না, এবং তারা বিশ্বাস করে এটা যে জাভি আলোনসো ভিনিসিয়াসকে তার ফুল পোটেনশিয়ালে খেলাচ্ছে না, এবং ভিনিসিয়াসকে তারা কোনোভাবে সাব করতে পারে না। এটা ভিনিসিয়াসের ক্যাম্প বিশ্বাস করে। জাভি আলোনসো কোনোভাবেই ভিনিসিয়াস সাব করতে পারে, কারণ ভিনিসিয়াস এই টিমের একটা আনডিস্ট্রিবিউটেড স্টার্টার। আর সে কখনোই রদ্রিগোর সাথে রিপ্লেস হওয়ার জন্য খেলবে না এই টিমে। রিয়াল মাদ্রিদ বোর্ড এটাও বিশ্বাস করে জাভি আলোনসো ভিনিসিয়াসের কেসটা যে হ্যান্ডেল করছে সেটা মোটের আইডিয়াল সিচুয়েশন না, বা আইডিয়াল ভাবে সে ভিনিসিয়াসের কেসটা হ্যান্ডেল করতে পারতেছে না। ইভেন একটা ম্যাচের পরে যখন ভিনিসিয়াস সাব করে তখন কোন প্লেয়ার থেকে থেকে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে যে এনাফ মিস্টেক, না ফোকাস অ্যান্ড ডোন্ট রিপিট দে। আপনি চিন্তা করেন, যখন একটা কোচকে এই ধরনের একটা ওয়ার্নিং দেওয়া হয় ক্লাব থেকে শুধুমাত্র একটা প্লেয়ারকে রিপ্লেস করার জন্য, তাহলে সেই কোচের অথরিটিটা কোথায় এসে ঠেকে একটা টিমের ক্ষেত্রে? সেতে এখন জিনিসটা যেদিকে আগাচ্ছে সেটা জাভি আলোনসোর জন্য মোটেও ভালো দিকে আগাচ্ছে না। ভিনিসিয়াস ক্যাম্প থেকে এটা বলা হয়েছে যে হয়তো ভিনিসিয়াস স্টার্ট করবে, নয়তো সে রিনিউ করবে না। তো যখন এই ধরনের সিচুয়েশন চলে আসে যে একটা প্লেয়ারকে হয়তো রেজিস্ট করাতে হবে, নয়তো সে রিনিউ করবে না, এখন ক্লাবও সেই প্লেয়ারকে সাপোর্ট করতে থাকে, তখন সেই কোচের আর কিছু হয়তো করার থাকে না। জাভি আলোনসো সত্যিই কি ভিনিসিয়াসকে আইডিয়ালি ম্যানেজ করছে কিনা, তাহলে আমি বলবো এখন পর্যন্ত 100% না। ওর কাছে খারাপে ম্যানেজ করছে তাও না। অনেক কিছু কনসিডারেশনের বিষয় থাকে। টিম কিভাবে চলবে, একটা টিম কিভাবে উইন করবে, বা সেই উইনিং মেথডটা কি, সেটা একটা কোচে সলভ করে। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন পড়ে থাকে যেখানে কোচকে একটা মনে করেন নিজের কনফিউশন পড়ে থাকে, কোনো কোচের কোনো অথরিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই টিমটা কোনো ভালো পারফর্ম করতে পারে না। বর্তমানে এমন অবস্থা গেছে যে এই জাভি আলোনসো ভিনিসিয়াসের কাহিনীটা নিয়ে যে দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে থাকে যেরকম এমবাপে, চুয়ামেনি, এটার মিলিটাও এর, আর্দাগুলোর মতো প্লেয়াররা। আর দিকে আছে ভালভার্দে, বেলিংহাম, ভিনিসিয়াসের মতো প্লেয়াররা, সাথে রদ্রিগো তো আছে। এখন চিন্তা করো, যদি আমাদের ড্রেসিং রুম এইভাবে স্প্লিট আপ হয়ে যায় তাহলে আমাদের দলের কি অবস্থা হবে? তো ড্রেসিং রুমে আমাদের প্লেয়ার ঠিক মতো সংগতি না রাখতে পারে, তারা আমাদের মাঠে কোনোদিন আমরা পারফরমেন্স বের করতে পারবো না। অ্যাকর্ডিং টু রিপোর্ট, কিছু কিছু প্লেয়ার যেমন স্পেশালি ভিনিসিয়াস, ভালভার্দে এবং বেলিংহাম, জাভি আলোনসোর যে স্ট্রিক্ট রুল অন অন অফ দ্য পিচে, তার যে কন্ট্রোল করার যে অভ্যাসটা, এটা তাদের মোটেও পছন্দ হচ্ছে না। এবং তার যে লং ভিডিও অ্যানালাইসিস যেগুলো হয়, সেইগুলো নিয়ে তারা মোটেও সন্তুষ্ট না। কারণ তারা অঞ্চলেতে আমলে কি ছিল, তারা ম্যাচের পরে হুট করে ইফজে চলে যেত, ছুটি কাটাতো, ট্রেনিং করা লাগতো না, হয় চলে আসতো। কিন্তু জাভি আলোনসো এই জিনিসগুলো কন্ট্রোল করতেছে। আর এই জিনিসগুলো এই কিছু প্লেয়ার বলতে বেলিংহাম, ভালভার্দে, ভিনিসিয়াস তাদের পছন্দ হচ্ছে না। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম হলে অবস্থা খারাপ। অন্যদিকে কারা এগুলোর পক্ষে আছে, যেমন হচ্ছে এই লং লং সব ভিডিও অ্যানালাইসিস সেশন বা ট্রেনিং সেশনে ইনভলভমেন্ট, এগুলো কারা কারা পছন্দ করছে? এর মধ্যে ফার্স্ট টাইম আছে কিলিয়ান এমবাপ্পে, তারপর সুয়ামেনি। এবং সুয়ামেনি ভিডিও অ্যানালাইসিস যখন সেশন হয়, এটা সবচেয়ে অ্যাক্টিভ প্লেয়ার, যে এটা কি হবে কোচ, ওটা কি হবে কোচ, সেগুলো জিজ্ঞাসা করে। আর আর্দাগুলোর সাথে সাথে এলার মিলিটাও আছে। তাহলে বুঝতে পারছো যে টিমের অবস্থাটা কি। দল পুরো দুইটা বিভক্ত, একটা দলটা জাভি আলোনসো কাজ ঠিক করতেছে, আর একটা মতে জাভি আলোনসোটা কাজ ঠিকঠাক মতো করতেছে না। তাহলে এক্ষেত্রে আপনি চিন্তা করেন যে বোর্ডের উপর কতটা প্রেশার আসছে, তখন প্লেয়ার এবং ম্যানেজারকে একসাথে ম্যানেজ করতে হয়। তো এটা মোটেও রিয়ালের জন্য একটা ভালো দিক হচ্ছে না। আর এখন সবচেয়ে বড় শখে একটা জিনিস যেটা লাগছে যে ক্লাবকে ডিসাইড করতে হয় ভিনিসিয়াস এবং সাবি আলোনসোর ক্ষেত্রে, তাহলে ক্লাব অবশ্যই ভিনিসিয়াসের দিকে যাবে। আর ভিনিসিয়াস তো মোর প্রুভেন ওয়ান, কারণ ভিনিসিয়াস নিজেকে বারবার প্রুভ করছে রিয়াল মাদ্রিদে। সে 2022 থেকে 25 কিন্তু বারবার নিজেকে প্রুভ করে আসছে। অন্য তো বেস্ট সিজন কাটিয়েছে 2023-24 মৌসুমে। আমাদের ইউসিএল যে তার কান্ডে ছিল ভিনিসিয়াস জুনিয়র। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অবশ্যই ক্লাব ভিনিসিয়াস দিকে বেশি ঝুঁকবে। সাবি আলোনসো টিমের উপর তার যে অথরিটিটা থাকে বা তার কন্ট্রোলটা থাকে, সেটা আস্তে আস্তে হারায় হারায় ফেলতেছে।
আর একটা কোচ যখন টিমের উপর কন্ট্রোল হারায় ফেলে তাহলে সেই টিম কখনো ভালো উন্নতি করতে পারবে না। এটা হলো সোজা বাংলা হিসাব। আর এক্ষেত্রে জাবিরের সবচেয়ে বড় গোল কোনটা? যে রিয়াল তার ম্যান ম্যানেজমেন্টটা একদমই আমার পছন্দ ছিল না। এক্ষেত্রে আমি তার সাথে মোটেও সহমত না যে সে কিভাবে ম্যানেজমেন্ট গুলো করছে। যেখানে আপনার টিমে ভিনিসিয়াস থাকে, অবশ্যই ভিনিসিয়াস গত সিজন ধরে স্টার্ট করে আসছে, লেফট উইং এ সে আনডিস্ট্রিবিউটেড। তো সেক্ষেত্রে ভিনিসিয়াস কোনোদিনই চাইবে না যে আমি রদ্রিগোর সাথে অন্তত আমার পজিশনের জন্য ফাইট করি। এটা কোনোদিনই ভিনিসিয়াস মেনে নেবে না। আপনি যে যাই কোন বলেন না কেন, যত কিছু বলেন না কেন, ভিনিসিয়াস এটা কোনোদিনই মেনে নেবেন না। একটা বোর্ড আমি বা আপনি সবাই মানতে বাধ্য হবে যে জাভি আলোনসো ভিনিসিয়াসকে একদম ম্যানেজ করছে খুবই খারাপভাবে, খুবই পোরলি। আর আমি ম্যাচের প্লেয়ার এটা আইডেন্টি করছে যে আইডেন্টিটি ছিল না, ম্যাচের ভিতরে কোনো শার্পনেস ছিল না, কেউ কোনো ক্রিয়েটিভনেস ছিল না। তো এইটা যখন প্লেয়ার এগুলো অ্যাকসেপ্ট করে তখন জিনিসটা হলো ইজি হয়ে যায়। কিন্তু কিন্তু রিয়াল মাদ্রিদে এমন অবস্থা হয়ে গেছে, জাভি আলোনসো আসছে টিমটাকে রিয়াল মাদ্রিদ এমবাপ্পে কেন্দ্রিক করতে। সে চাইছে এমবাপ্পে মেইন ম্যান হোক। এই ধারণাটা কিভাবে আনতেছে? যখন রোনালদো ছিল তখন বেনজেমাকে দুজনকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে খেলা হয়েছে রোনালদোর। ম্যানসের রোনালদো, এক্ষেত্রে সাবি আলোনসো আসছে এমবাপ্পে থাকবে সেই মেন লিডার রোলে, মেন রোলে। আর যেন ভিনিসিয়াস সেই বেনজেমার জায়গাটা নেয়। কিন্তু এটা সমস্যা হচ্ছে কি, সে বিশেষ করে সে জায়গাটা হাসি মুখে মেনে নিত, কিন্তু ভিনিসিয়াস কখনো সে চাইবে না যে আমি একটা স্ট্রাইকার বাদ দিয়ে আমাকে একটা পজিশনের জন্য ফাইট করতে হবে অনবরত, আর সেখানে আমি 70-60 মিনিটে সাব হয়ে যাবো। সেইটা সে ভিনিসিয়াস কখনোই চাইছে না। এখানে তো মেন ডিস্ট্রিবিউটর হচ্ছে। আর এখানে অবশ্যই বুঝে নিত, একটা বড় ক্লাবে যদি আপনি ইগো ম্যানেজ করতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনার বড় ক্লাবে আর জীবনটা অসহনীয় হয়ে ওঠে। আর যাবে মিয়ানমারের সবচেয়ে বড় ফেলিয়ারের যদি কথা বলি, জাভিয়াল ভিনিসিয়াস বাদেও রদ্রিগো বলেন, এনরিক বলেন, গঞ্জালো বলেন, আহ, এই প্লেয়ারগুলোকে আপনি কি হিসেবে রাখতেছেন টিমে? গঞ্জালো কাটছে এত সুন্দর একটা প্রিসিজন কাটালো, ক্লাব ওয়ার্ল্ড কাপটা এত সুন্দর খেললো, তারপর সে চান্স পায় না। ইভেন এনডি কত সিজনে যতটুকু চান্স পাইছে ততটুকু কাজে লাগাইছে, তারপর এনডিকে চান্স দেওয়া হয় না। তাহলে এইগুলো খারাপ ম্যানেজমেন্ট না? আসলে জাভিয়াল চাচ্ছেটা কি? আর যতটুকু রিপোর্ট শুনতেছি যে এনডিক তো রোনে চলে যাচ্ছে, অলিম্পিক লিওন আছে, গঞ্জালো তো থাকতেছে, কারণ গঞ্জালো এখনো অনেক কিছু প্রুভ করা বাকি হয়তো, কিন্তু গঞ্জালোকে যেভাবে খেলছে গঞ্জালো অবশ্যই চান্স ডিজার্ভ করে। ইভেন রায় ওয়াগনের কাছে এই প্রশ্নটা উঠছে, যখন সবাই ফলো আপ করতেছে, যখন এখন আমাদের প্লেয়ারদের বক্স প্রেজেন্স একবারে জিরো, তাহলে সেখানে কেন এনডিক বা গঞ্জালো নয়? কেন কেন সেখানে পূর্ণ টিম ভাবে খেলানো হইলো? তো যাবেন হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট একবারে যে 100% ভালো একদম বলা যাবেন, তার ম্যানেজমেন্ট আসলেই পোর। সেটা আমার অপিনিয়ন, সেটা আপনাদের অপিনিয়ন ভিন্ন হইতেই পারে, কিন্তু জাভি আলোনসো ম্যান ম্যানেজমেন্ট নিয়ে আমার বরাবর প্রশ্ন ছিল, এখনো আছে। আর জাভি আলোনসো এখন কোনো বড় ম্যাচে আমাদের কোনো ভালো পারফরমেন্স দিতে পারে নাই। টিম বড় ম্যাচে গেলে আমরা খেয়ে হারিয়ে ফেলি। শুধুমাত্র তো বার্সেলোনা ম্যাচ বা দেন কোনো বড় ম্যাচ আমরা ভালো মতো খেলতে পারি না, কোনো টিমের ট্যাকটিক্স নেই, শার্পনেস নেই, ক্রিয়েটিভিটি নাই। ইভেন তখন আমরা লো বলকে খেলতেছি, আমরা লো বলক ভাঙতে পারতেছি না এখন। আমাদের কাছে কোনো অ্যান্সার নেই লো বলকে। তাহলে এক্ষেত্রে এই দোষটা অবশ্যই কোচের নিতে হবে। যে জিনিসটা কার্লো যদি থ্রাইভ করতো, সেখানে জাভি আলোনসো এই জিনিসটার উপর মুখ থুবড়ে পড়েছে। আর এই জন্য রিয়াল মাদ্রিদ বোধহয় রাজার অবস্থা শুরু হয়েছে। আর জাভি আলোনসোর আমরা শুরুটা অসাধারণ করেছিলাম, যে পারফরমেন্স তাতে দেখা যাচ্ছে পারফরমেন্স একটা ক্লিয়ার ডিক্লাইন ইন দ্য পারফরমেন্স ফ্রম জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ। And the main thing is, আমাদের led by Xavi Alonso is still far from what we promised in June. So বেসিক্যালি এইটাই, যে জাভি আলোনসো যে জিনিসটা প্রমিস করছিল আমাদের, সেই জিনিসটা থেকে রিয়াল মাদ্রিদ অনেক অনেক দূরে এখনো। আপনি যদি পয়েন্ট ওয়াইজ দেখেন, তখন মরিনো তার 100 পয়েন্টের সিজনটা করছিল সেম ভাবে জাভি আলোনসোর মতো স্টার্ট করছিল, কিন্তু মরিনোর একটা অথরিটি ছিল, টিমের উপর কমান্ড ছিল আলাদা। আর তার বড় বড় ম্যাচে তার পারফরমেন্স বের করে পারছিল। তো জাভি আলোনসো বড় বড় ম্যাচে পারফরমেন্স বের করতে পারছিল না। তার ভিতরে এই সব ড্রেসিং রুম ক্লাশ, প্লেয়ারদের বিভক্ত হয়ে যাওয়া, নানা ধরনের নিউজ, এগুলো নিউজ মোটেও একটা ভালো পরিস্থিতি বিরাজ করতেছে না রিয়াল মাদ্রিদের ভেতর। রিয়াল মাদ্রিদ এটা বিশ্বাস করে যে কোনো প্লেয়ার বা কোচই ক্লাব থেকে বড় না। এই জিনিসটা যত সলভ হবে ভিনিসিয়াস এবং সাবেক অঞ্চলের ভিতর, তত রিয়াল মাদ্রিদের জন্য মঙ্গল। আমাদের আগে ড্রেসিং রুমটা সর্ট আউট করতে হবে, তাহলে সামনে বড় বিপদ অপেক্ষা করতেছে। আমার অপিনিয়ন বলি, আমি যাবেন সাপোর্ট করবো যে তার যেভাবে সে ট্রেনিং ইনভলভ হয় বা লং ভিডিও ভিডিও সেশন, আপনাকে ইন্টেন্সিটি নিয়ে রান করতে বলতেছে, তা আপনি সেটা শুনতেছেন না। ইভেন রায়ো ম্যাচেও ভিনিসিয়াস এবং এমবাপ্পে ঠিকমতো রান করছিল না, তারা ট্র্যাক ব্যাক করতেছিল ঠিক, কিন্তু তারা যে প্রেসিং করার দরকার সেই প্রেসিংটা করছিল না। তাহলে কেন ভাই তোমরা করবে না কেন, তোমরা দৌড়াবা না কেন? যখন আমার কথা হলো, তোমাদের কোচ যদি বলে তোমরা ওখানে যে মরে যাও, তোমরা মরে যাবা। তোমার হাত পা ভেঙে ফেলার টিমের তো হাত পা ভেঙে ফেলাবা। তোমরা কোচের কথা শুনতে তোমার দৌড়াইতে কষ্ট হয়, তাহলে তোমরা সব পুরো ফুটবল খেলতে আসছো কি জন্য? তাই তোমাদের খেলার দরকার, তোমাদের রিয়াল মাদ্রিদ কোনো জায়গা নাই, তোমরা রিয়াল মাদ্রিদ থেকে বেরোয় যাও। বেনিয়ামিন তার রোল নিয়ে হ্যাপি না।
সে তো অল টাইম অ্যাটাকে খেলে, তাহলে আমাদের আর তিনটা প্লেয়ার অ্যাটাকে রয়েছে, তাহলে তোমার কি দরকার? তাহলে আমার মিডফিল্ডে ফাঁকা হয়ে যায়, মিডফিল্ডের সেই গাইডেন্সটা কে দেবে? তোমার নিজের মর্জি মতো তুমি খেলতে পারবে না, তোমাদের কোচের রোল সেট করে দিয়েছে, তুমি কোচটার রোল মতো চলবা। এরকম হইলে তো ভাই হয় না। এখন সে ভিনিসিয়াস যখন জাবেরোসের ক্ষেত্রে একটা প্লেয়ার, আমি জাবেরোসের সাব যেগুলো হয় এগুলো নাম অবশ্যই আমি তাকে সায় দিই সবসময়, কিন্তু ভিনিসিয়াস যে জিনিসটা যে হচ্ছে, এই জিনিসটা নিয়ে আপনি ভিনিসিয়াসকে সম্পূর্ণ দোষ দিতে পারবেন না, সাবেককে সম্পূর্ণ দোষ দিতে পারবেন না। কারণ রিয়াল মাদ্রিদের টিমে কোনো প্লেয়ারই চায় না সে পজিশনের জন্য ফাইট করো, স্পেশালি ভিনিসিয়াসের জন্য এটা কখনোই চাইবে না। তারপরে শুরু থেকে যেভাবে মনোভাব নিয়ে খেলতেছে যে এইভাবে শুধু খেলানো যাবে, আর কাউকে সে আনরিস্ট্রিক্টেড স্টার হিসেবে মানতেছে না, এই দৃষ্টিগুলোর রিয়াল আজকে এই অবস্থা। আর আমি কিছু কথা, আমি একটা জিনিস বলবো ভেবেছি আজকে, যে কোচ যা বলবে তাই করতে হবে ভাই। কোচে উঠায় না, উঠায় ফেলে। তুমি নিজে পারো যদি প্রুফ করো যে আমি এই টিমের স্টার্টার, এবার তো আমার কিছু বলার নেই। এসব দ্বন্দ্ব চলতে থাকবে, এসব দ্বন্দ্ব চললে আমাদেরই ক্ষতি। তাই সব দ্বন্দ্ব যত মিটিয়ে নিতে ততই ভালো। এটা যদি ফরওয়ার্ড পেরেতে ইন্টারফেয়ার করাও লাগে, সেটাও আরো ভালো, তো এই দ্বন্দ্বটা মিটে যাক। আপনাদের এই মতামত যে এর মধ্যে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, নাকি এগুলো শুধুই বাইরের বাইরের রিপোর্ট? আপনাদের কি মনে হয়? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সাথে থাকবেন তবুজ বিয়ন্ডের। প্লিজ তবু সাইনিং অফ। আর আমার দিন, Vamos.